আসসালামু আলাইকুম। মিষ্টি মানেই বাঙালিদের কাছে প্রথম চলে আসে রসগোল্লার নাম। আর রসগোল্লাটা হয় দু রকম, একটা স্পঞ্জ রসগোল্লা আর একটা ক্লাসিক রসগোল্লা। আজ আমি এর স্পেশাল পর্বে আপনাদেরকে স্পঞ্জ রসগোল্লা তৈরি করে দেখাবো। আর এটার জন্য থাকছে কিছু টিপস, যেটা ফলো করলে আপনি প্রথমবারেই পারফেক্ট ভাবে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। আমরা রসগোল্লাটা তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নিব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। আর দুধটাকে আমাদের জাল করে ঘন করতে হবে না, জাস্ট একটা বলক উঠে আসলে আমরা ছানা তৈরি করতে যাব। আজ আমি ছানাটা তৈরি করব টক দই দিয়ে। এর জন্য আমি টক দই 1.5 লিটার দুধের জন্য 1.5 কাপ টক দই নিয়েছি। টক দইটা আমি একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি। নিয়ে যখন দুধে একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে জাস্ট গরম ভাপটা বের করে দিব। আমার দুধে বলক চলে এসেছে, এখন আমি চুলার জালটা অফ করে দিব। চুলার জালটা অফ করে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেব, যেন আমাদের দুধে গরম ভাপটা চলে যায়। 1 মিনিট পর আমি এখন অ্যাড করব টক দই। টক দই একটু একটু করে দিব আর একটু একটু করে নাড়তে থাকবো। আর আপনারা যদি দোকানের যে পাতলা দইটা পাওয়া যায় ওটা যদি হয়, সেক্ষেত্রে আর পানি অ্যাড করার দরকার নয়, সরাসরি ফেটে এখানে দিতে পারবেন। আমি যেহেতু ব্র্যান্ডেড দইটা ব্যবহার করেছি, ওটা একটু ঘন হয়, সেই জন্য আমি পানিটা ব্যবহার করেছি। এখন আমাদের দুধ থেকে ছানাটা আলাদা হতে শুরু করেছে। যখন পুরোপুরি দুধ থেকে ছানাটা আলাদা হতে শুরু করবে, সে অবস্থায় এখানে আমি অ্যাড করব বরফ ঠান্ডা পানি। বরফ ঠান্ডা পানি অ্যাড করার কারণ হচ্ছে আমরা ছানাটা স্মুথ চাচ্ছি। এখানে যদি আমরা সরাসরি রেখে দিই সেক্ষেত্রে আমাদের ছানাটা আরো রান্না হতে থাকবে, সেক্ষেত্রে ছানা শক্ত হয়ে যাবে। আমাদের ছানা যাতে স্মুথ হয় সেজন্য এই রান্নার প্রসেসটা বন্ধ করার জন্য বরফ ঠান্ডা পানি ব্যবহার করেছি। এখন আমি এই ছানাটা পানি থেকে আলাদা করে নিব। এর জন্য এখানে আমি সিঙ্কে আগে থেকে একটা স্ট্রেনারে পাতলা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এখানে আমি সরাসরি সেই ছানাটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি বরফ ঠান্ডা পানি দিয়ে প্রায় 2 বার ছানাটা ধুয়ে নেব। এতে করে ছানাটা আমরা স্মুথ পাবো, আমরা যেটা স্পঞ্জ রসগোল্লার জন্য যেরকম ছানা চাচ্ছি ঠিক এরকম করে 2 বার বরফ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে একটা স্মুথ ছানা পাবেন। ঠিক একই রকম ভাবে আর একবার বরফ ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নেব। আমার এরকম ভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি এই ট্যাপের সঙ্গে ঝুলিয়ে রেখে দেব মিনিমাম 30 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখবেন। 30 মিনিট পর চলে যাচ্ছি আমি মিষ্টি তৈরি করতে। আমার 1.5 লিটার দুধ থেকে এইটুকুন আমার ছানা হয়েছে। এখন এই ছানাটাকে এবার মাখিয়ে নেওয়ার পালা। এটা অন্যান্য যে মিষ্টি তৈরি করা যায় সেরকম এত স্মুথ করে মাখানোর দরকার নয়, আলতো হাতে 2-3 মিনিট মেখে নিলে হবে। আর আমাদের ছানাটা দেখেন কতটা স্মুথ হয়েছে। ছানাটা ঠিক যেরকম ভাবে আমি মাখছি ঠিক সেরকম ভাবে মাখাতে হবে। খুব বেশি জোরে জোরে যদি ডলে ডলে মাখান সেক্ষেত্রে ছানা থেকে তেল বের হয়ে যাবে। আর ছানা থেকে যদি তেল বের হয়ে আসে সেক্ষেত্রে আমাদের স্পঞ্জ রসগোল্লাটা হবে না। স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব আলতো ভাবে সাবধানে মাখাতে হবে, কোনোভাবেই তেল বের করতে দেওয়া যাবে না। ছানা থেকে যদি তেল বের হয়ে আসে সেক্ষেত্রে আমরা মিষ্টিটা স্পঞ্জি পাবো না। আমার ছানাটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি শিরা তৈরি করতে। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, এখানে দিয়েছি 2 কাপ চিনি আর 6 কাপ পানি। মানে যতটুকুন চিনি তার 2 গুণ হতে হবে পানি। আমরা যে নর্মাল রসগোল্লাটা তৈরি করি স্পঞ্জ রসগোল্লার শিরাটা তার চেয়ে অনেকখানি পাতলা হবে। আমাদের শিরাটা জাল হতে থাক, এখন আমরা চলে যাচ্ছি মিষ্টি তৈরি করতে। আমি যে ছানাটা মেখে রেখেছিলাম এখন সেই ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব। মিষ্টি তৈরি করে এটা আসলে কঠিন কিছুই না, দেখানোর কিছুই নাই, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করেন আমি কিভাবে তৈরি করছি মিষ্টিগুলা। হাতে একটু চেপে চেপে নিয়ে গোল আকৃতিতে এভাবে শেক দিলে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার একটা রসগোল্লা। এবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনি কত বড় মিষ্টি চাচ্ছেন, ছোট না বড়, সেই অনুযায়ী আপনার ইচ্ছা মতো মিষ্টিটা বানাবেন। এই যে দেখেন কথা বলতে বলতে আর একটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেল।
এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আমার এখানে 1.5 লিটার দুধের ছানা থেকে এই সাইজের 15টা মিষ্টি হয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো ছোট অথবা বড় তৈরি করে দিতে পারেন। আমাদের এতক্ষণে শিরার বলক উঠে গেছে। এখন আমি সরাসরি মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব। শিরা বেশিক্ষণ জাল হতে দেওয়া যাবে না, বলক ওঠা মাত্রই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট হাই হিটে জাল দেব। আর এই ছিদ্রটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু ঝাঁকিয়ে নিব। কেউ ইচ্ছা করলে একটু হাতলের সাহায্যে উল্টেও দিতে পারেন, তবে খুব সাবধানে উল্টে দিতে হবে, কারণ এই অবস্থায় মিষ্টিটা খুবই সফট থাকে। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট রান্না করব। এই 15 মিনিটে আমি 3বার এইভাবে ঢাকনাটা খুলে ঝাঁকিয়ে দিয়েছি আর একটু করে উল্টে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের বেশি কিছুতেই রান্না করা যাবে না, আর এরই মধ্যে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে বা উল্টিয়ে দিতে হবে। আর এই 15 মিনিটের মধ্যে অবশ্যই 2-3 বার ঢাকনাটা খুলে ঝাঁকিয়ে দিতে হবে। তা না হলে পুরোপুরি যদি ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে দেখা যাবে যে মিষ্টিটা ভেঙে যাবে। আমার মিষ্টিটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলার জাল অফ করে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমাদের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন আমাদের মিষ্টিটা যখন চাপ দিব পুরো শিরা বের হয়ে যাবে, আবার যখন ছেড়ে দিব ঠিক আগের জায়গায় চলে আসবে। এটাই হচ্ছে স্পঞ্জ রসগোল্লার বৈশিষ্ট্য। স্পঞ্জ রসগোল্লার বৈশিষ্ট্যই হচ্ছে যখন ধরে এটা চাপ দিবেন পুরো চ্যাপটা হয়ে যাবে, আবার যখন শিরায় ছেড়ে দিবেন আগের জায়গায় চলে আসবে। আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতো। আর টেস্টটাও কিন্তু দোকানের চেয়েও বেশি। আশা করছি সব রকম টিপস আপনাদেরকে তুলে ধরতে পেরেছি। এই সব রকম টিপস যদি আপনি ফলো করে মিষ্টিটা বাসায় তৈরি করেন, প্রথমবারে আপনি পারফেক্ট একটা স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পারবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই তা জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, মিষ্টিটা আপনি ঈদের আগের দিন বানিয়ে রাখবেন। ঈদের দিন শুধু টেবিলে সার্ভ করবেন, দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা করবে। আর বানালেও অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।